বর্ধমান ইউনিভার্সিটিতে কর্পোরেট অ্যাকাউন্টিং সিসিএফে যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে তার একটা আইডিয়া করার চেষ্টা করছি, যেখানে লাস্ট ইয়ারের একটা সিবিসিএস এর কোশ্চেন প্যাটার্নের উপর বেশ করেই এবারে হবে সেরকমই। তো এদের যে কোশ্চেন প্যাটার্ন আছে সেখানে বলা হচ্ছে যে তোমার 2 নম্বরের কোশ্চেন 10খানা আসবে, যেটা শর্ট কোশ্চেন্স, এবং 2 নম্বরের কোশ্চেন যখন 10টা আছে সেই 10টা কোশ্চেন কী কী আছে একবার পড়া যাক। ফার্স্ট কী লেখা আছে বলো? হোয়াট ইজ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার্স? যে প্রেফারেন্স শেয়ারসগুলো, যে অগ্রাধিকার শেয়ারগুলো অতি অবশ্যই শোধ করতে হয় এখনকার আইন অনুযায়ী। সেকশন কত নম্বরটা আছে মনে নেই, ভুলে গেছি আমি এই মুহূর্তে। সেখানে বলা হয়েছে প্রত্যেকটি অগ্রাধিকার সম্পন্ন শেয়ার, যেটা প্রেফারেন্স শেয়ার, সেটা অতি অবশ্যই পরিশোধ করতে হবে, মেবি উইদিন আ পিরিয়ড অফ 7 years অর সো। 10 years বলে মনে করছে। বই থেকে দেখানো যাবে ওই তারিখের মধ্যে প্রত্যেকটি প্রেফারেন্স শেয়ারকে কী করতে হবে বলো? কী করতে হবে? শোধ করতে হবে। তাকে বলা হলো redeemable preference shares. 2 নম্বর, what are the sources from which preference shares can be redeemed? কোথা থেকে প্রেফারেন্স শেয়ার শোধ করা যায়? দুটো সোর্স থেকে শোধ করা যায়, একটা আউট অফ ফ্রি রিজার্ভ, একটা কি বললাম আউট অফ ফ্রি রিজার্ভ লাইক জেনারেল রিজার্ভ, পিএল, এগুলো, অথবা ইকুইটি ইস্যু করে, রাইট, অথবা শেয়ার ইস্যু করে। তাহলে একটা কি বললাম আউট অফ ফ্রি রিজার্ভ। আউট অফ ফ্রি রিজার্ভ মানে জিআর, পিএল, হ্যাঁ, এই ধরনের যেগুলো আছে সেগুলো থেকে। আর সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে শেয়ার ইস্যু করে তুমি শেয়ার ইস্যু। এই শেয়ার ইস্যুর মধ্যে অবশ্যই ইকুইটি শেয়ারও আছে, প্রেফারেন্স শেয়ারও আছে। হোয়াট ডু ইউ মিন বাই কনভার্টেবল ডিবেঞ্চার? হোয়াট ডু ইউ মিন বাই কনভার্টেবল ডিবেঞ্চার? জোরে, কনভার্টেবল ডিবেঞ্চার মানে হচ্ছে দ্যাট ডিবেঞ্চার হুইচ ক্যান বি কনভার্টেড ইনটু ইকুইটি শেয়ার্স আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম। কিছুদিন পরে একটা শেয়ার আজ ডিবেঞ্চারটা ইস্যু করা হলো, শেয়ার তার গায়ে লেখা আছে তুমি এখন আছো রুমাল, তুমি কি হয়ে যাবে? বিড়াল হয়ে যাবে। পাক্কা? তাহলে আগে ছিলাম ডিবেঞ্চার, পরে ওটা ইকুইটি শেয়ারে যখন পরিবর্তন করা যায় এমন ধরনের যে শেয়ার ডিবেঞ্চারগুলোকে ইস্যু করা হয় তাকে বলা হয় কনভার্টেবল ডিবেঞ্চার। হোয়াট ইউ মিন বাই কনসোলিডেটেড ব্যালেন্স শিট? একটি কোম্পানি মানে when a company acquires 50% or more of another company, 50% or more of shares of another company, তখন তারা তখন প্রথম কোম্পানিটাকে বলা হবে হোল্ডিং কোম্পানি, এবং যাকে নেওয়া হয়েছে তাকে বলে সাবসিডিয়ারি কোম্পানি। এখন একটু বড় করে লিখতে হবে এটা। এখন এই দুটি কোম্পানির মানে একটি ছোটো করে বলে কি বলবো, একটি হোল্ডিং কোম্পানি এবং একটি হোল্ডিং কোম্পানি যখন একটি ব্যালেন্স শিট বানায় তার সাবসিডিয়ারি কোম্পানির ব্যালেন্স শিটকে সংযুক্ত করে তখন তাকে বলা হবে কনসোলিডেটেড ব্যালেন্স শিট। পাক্কা? পরেরটা, হোয়াট ডু ইউ মিন বাই অ্যামালগামেশন অফ কোম্পানিজ? অ্যামালগামেশন অফ কোম্পানিজ মানে বোঝায় যে যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে সম্পূর্ণরূপে অধিগ্রহণ করে, অথবা দুটি কোম্পানি মিলে গিয়ে নতুন একটি কোম্পানি তৈরি হয়, তখন তাকে বলা হয় অ্যামালগামেশন অফ কোম্পানিজ। ওকে, প্রি অ্যাকুইজিশন প্রফিট, এটা অ্যাকচুয়ালি তোদের সিলেবাসে নেই, আগের সিলেবাসে ছিল, তবু বলে দিই। একটা কোম্পানি আগে একটা বিজনেস করতো, তখন সেটা পার্টনারশিপ ফরম্যাটে ছিল, মেবি ওই রকম ধরনের কিছু ছিল, সেখান থেকে কোম্পানিতে কনভার্ট হয়ে গেল। তাহলে বিজনেস স্টার্ট করার আগে অ্যাকুইজিশন, প্রি অ্যাকুইজিশন প্রফিট ইজ সামথিং ডিফারেন্ট। আমি ওটা প্রফিট প্রায়ার টু ইনকর্পোরেশন বলছিলাম, ওটা ক্যান্সেল, পরেরটা বলি। এটা ফ্রেশ করে বলছি। হোয়াট ইজ প্রি অ্যাকুইজিশন প্রফিট? ধরা যাক হোল্ডিং কোম্পানি শেয়ারটা কিনেছে 1/7/2024 কিনেছে। তাহলে হোল্ডিং কোম্পানি কবে পারচেস করেছে বললাম, বল? 1/7/24। এই 1/7/24 আগে পর্যন্ত কাকে কিনেছে? এস কোম্পানিকে কিনেছে, সাবসিডিয়ারি কোম্পানিকে কিনেছে। তাহলে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারিকে কেনার একটা নির্দিষ্ট দিন আছে, সেই দিনের আগে পর্যন্ত সাবসিডিয়ারি কোম্পানির হাতে যে প্রফিট পড়ে থাকবে তাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন প্রফিট। তাহলে কি বললাম? হোল্ডিং কোম্পানি যে তারিখে সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার কিনেছে, রাইট, যে তারিখ থেকে হোল্ডিং হচ্ছে, 50% শেয়ার হোল্ড করছে, তার আগে পর্যন্ত কি বললাম, তার আগে পর্যন্ত সাবসিডিয়ারি কোম্পানি যে পরিমাণ মুনাফা অর্জন করেছে তাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন প্রফিট। পাক্কা? দেন
হোয়াট ডু ইউ ক্যালকুলেট, হাউ ডু ইউ ক্যালকুলেট মাইনরিটি ইন্টারেস্ট? মাইনরিটি ইন্টারেস্ট কী করে ক্যালকুলেট করবে? কী করে ক্যালকুলেট করবে। কী করে ক্যালকুলেট করবে? না, মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্য পদ্ধতি হচ্ছে যে একটা কোম্পানির যে হোল্ডিং কোম্পানি যে পরিমাণ শেয়ার হোল্ড করে, আর তাছাড়া বাড়তি যে পোর্শন থাকে, ধরা যাক একটা কোম্পানি 60% শেয়ার হোল্ড করছে, তাহলে 40% টাকাটা হচ্ছে মাইনরিটি। এইভাবে বলে তো নম্বর দেবে না। কী করে ক্যালকুলেট করে প্রশ্ন করেছে? আমরা লিখব পোর্শন অফ শেয়ার ক্যাপিটাল। পোর্শন মানে মনে করো ওরা 3/4 কিনলে এটা 1/4 হবে, ওই জন্য তুমি লিখবে অংশ। আর কি লিখবে? পোর্শন অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট বা ক্যাপিটাল প্রফিট। প্রি অ্যাকুইজিশন প্রফিট দেখাতে হবে, এটা এইভাবে দিয়েছি কোশ্চেনটা। পোর্শন অফ প্রি অ্যাকুইজিশন রিজার্ভ, পোর্শন অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তাহলে 1 নম্বর, আমার যে মাইনরিটি শেয়ার হোল্ডার তাকে কী দেবো বলো? 1 নম্বর শেয়ার ক্যাপিটালের অংশ দেবো, 2 নম্বর আমার যে পুরনো প্রফিট ছিল তার অংশ দেবো, 3 নম্বর আমার যে রিজার্ভ ছিল তার অংশ দেবো, 4 নম্বর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যেটা ছিল, মানে আমার ওই তারিখের পরে যেটা প্রফিট আয় করেছে সেই প্রফিটটা দেবো, দিয়ে যোগ করলে পাওয়া যাবে মানিটারি ইন্টারেস্ট। হাউ ডু ইউ ক্যালকুলেট কোশ্চেন করেছে। হোয়াট ডু ইউ মিন বাই মানিটারি ইন্টারেস্ট বলে কি বলবো? যে হোল্ডিং কোম্পানি যত অংশ শেয়ার গ্রহণ করে তার বাইরে তার আর যে অংশ করে না তা যে শেয়ার হোল্ডারদের হাতে থাকে, তাদের যে আর্থিক দায় থাকে তাকে বলা হয় মানিটারি ইন্টারেস্ট। ক্লিয়ার? দেন ইনহারেন্ট গুডউইল কাকে বলে? হোয়াট ইজ ইনহারেন্ট গুডউইল? সহজাত সুনাম কাকে বলে? সহজাত সুনাম হচ্ছে যে যখন একটা কোম্পানি ভালো প্রফিট করে, সুপার প্রফিট করে, সেই মুনাফা অর্জনের ক্ষমতার দ্বারা যখন গুডউইল তৈরি হয় তাকে বলে সহজাত প্রফিট। আবার বলি, যে গুডউইল ভ্যালুয়েশন আমরা করি সেটা আসলে সহজাত প্রফিটই করি, গুডউইলই করি। বোঝা গেছে? তাহলে মুনাফা, এটি কোম্পানি তার যে হয়, তার যে ব্যবসায়িক কার্যকলাপের দ্বারা যখন কোনো সুনাম অর্জন করে, যা তার মুনাফাতে বা অতি মুনাফা, যেটাকে সুপার প্রফিট বলে, তাতে তার প্রতিফলন ঘটে, সেটাকে বলা হয় মানে তার মুনাফার ভিত্তি করে, যখন মুনাফার উপর ভিত্তি করে যখন গুডউইল তৈরি করা হয় তখন তাকে বলা হয় ইন্টারনাল গুডউইল। পাক্কা? মানে গুডউইলকে যে ভ্যালুয়েশন করা হয় যখনই। আরেকটা গুডউইল হচ্ছে কি পারচেসড গুডউইল। একটা কোম্পানিকে কিনতে গিয়ে যে পরিমাণ নেট অ্যাসেট পেলো তার চেয়ে বেশি পরিমাণ টাকা যদি দেওয়া হয় তাহলে সেই পার্থক্যকে বলা হয় গুডউইল, এবং সেটা হচ্ছে পারচেসড গুডউইল। ক্লিয়ার? দেন হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার্স? ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার্স কাকে বলে? ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার্স মানে হচ্ছে যে একটি কোম্পানির আন্ডারে মোট কত নেট অ্যাসেট আছে তার উপর ভিত্তি করে যখন শেয়ারের ভ্যালুয়েশন করা হয় তাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার্স। পাক্কা? পরের পেজে দেখা যাক কি কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন ইজ দেয়ার, হোয়াট আর দ্য পারপাস অফ ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট? ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট কী উদ্দেশ্যে তৈরি করা হয়? না, মূলধন হ্রাসকরণ হিসাব খাত তৈরি করা হয় এই কারণে, একটি লাভের খাত তৈরি করতে, যার দ্বারা আমরা মূলধনকে ইন্টারনাল রিকনস্ট্রাকশন পারপাসের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারি। আবার বলি, ইন্টারনাল ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট হচ্ছে এরকম একটি অ্যাকাউন্ট যেটা তৈরি করা হয় টেম্পোরারিলি বা প্রাথমিকভাবে তৈরি করা হয়, প্রাথমিকভাবে বলবো না, সাময়িকভাবে তৈরি করা হয় ইন্টারনাল রিকনস্ট্রাকশন বাবদ শেয়ার ক্যাপিটালের মূল্য কমানো এবং লাভ ক্ষতি এবং ওই অ্যাকুমুলেটেড লস, পুঞ্জীকৃত যে লস হয় কোনো কোম্পানির, বা ফিকটিসিয়াস টাইপের কোনো অ্যাসেট হবে যেটা অলিক সম্পত্তিকে রাইট আপ করার জন্য করে ব্যালেন্স শিটকে পুনর্গঠন করার জন্য যে পরিমাণ ফান্ডের দরকার লাগে, সেই ফান্ড তৈরি করার জন্য আমরা ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট করে থাকি। পাক্কা? হাউ জার্নাল এন্ট্রি রিগার্ডিং
ডিবেঞ্চার ইস্যু অ্যাট পার বাট রিডিমেবল অ্যাট আ প্রিমিয়াম। ডিবেঞ্চারটা ইস্যু করা হবে অ্যাট পারে, কিন্তু রিডিমেবল হবে অ্যাট প্রিমিয়ামে। তাহলে তার জার্নাল এন্ট্রিটি কী হবে? জার্নাল এন্ট্রির জন্য আমাদের যে বুদ্ধি হয় সেটা এরকম যে অলওয়েজ তুমি যে জার্নাল করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, একটু ফাঁক দিয়ে করবি টু ডিবেঞ্চার, টু, ডিভেঞ্চার। তাহলে বল কোয়েল, হুম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার। এবার ব্যাঙ্কটা কি করা হলো না, সমহারে ঋণপত্র বিলি করা হয়েছে। তাহলে মনে করে যাক ব্যাংকের জন্য আমার কাছে 100 টাকা পেলাম, আর ডিবেঞ্চারও হবে ক টাকা? 100 টাকা। 100। এটি পরিশোধ করা হবে অধিহারে, মানে প্রিমিয়ামে, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। মনে করা যাক এটা হলো 10 টাকা, আর এখানে লিখবে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। নিচে যদি প্রিমিয়াম থাকে উপরে হবে লস, লস অন ইস্যু অন ডিভেঞ্চার। ইস্যু অফ ডিবেঞ্চার। ক টাকা হলো? 10 টাকা। 10 টাকা। পাক্কা? তারপরে এসো, তারপরে হোয়াট ইজ পারচেস কনসিডারেশন। একটা কোম্পানি যখন একটা কোম্পানিকে ক্রয় করে নেয়, হ্যাঁ, এইগুলো না ওই যখন শুনবি তখন এগুলোকে সেই সিসি করে ইয়ে করা যায় না, ভাষায় লিখে দেয়, হ্যাঁ। করে নিবি। হোয়াট ইজ পারচেস কনসিডারেশন বা ক্রয় প্রতিদান কি? একটি কোম্পানি যখন একটি কোম্পানিকে ক্রয় করে তার বিনিময়ে যে অর্থ প্রদান করে তাকে বলে ক্রয় প্রতিদান। এই ক্রয় প্রতিদান নির্ণয় করা হয় নিট অ্যাসেটের উপর ভিত্তি করে, অথবা পেমেন্ট পদ্ধতির মাধ্যমে। দ্যাট সাফিসিয়েন্ট। হোয়াট ইজ অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট? যখন আমার কাছে পারচেস মেথড বলে কোনো মেথড থাকবে, আবার বলে রাখি পারচেস মেথড, আর একটা আছে পুলিং ইন্টারেস্ট মেথড বা মার্জার মেথড। দুটো মেথডে করা হয় অঙ্ক অ্যামালগামেশনের। এই যখন পারচেস মেথডে অঙ্ক করা হবে তখন একটি জার্নাল করা হয়, যেটা হচ্ছে অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্ট্যাটুটারি রিজার্ভ। তাহলে কখন করা হলো না, স্ট্যাটুটারি রিজার্ভ বলে যদি কোম্পানির পুরনো কোম্পানিতে যদি কিছু থাকে, কি বললাম বলো, স্ট্যাটুটারি রিজার্ভ বলে যদি পুরনো কোম্পানিতে কিছু থাকে, তাহলে নতুন কোম্পানিতে যাওয়ার সময় সেই রিজার্ভটাও গিয়ে ক্রেডিট হয়। তার সঙ্গে সঙ্গে একটি টেম্পোরারি অ্যাসেট অ্যাকাউন্ট তৈরি করা হয়। তাহলে কি বললো এটা? এইটাকে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার হেডিং তখনকার যুগে ছিল, এখন ওসব নেই, অবশ্য উঠে গেছে হেডিংটা, ছেড়ে দাও, তো ভাবতে হবে না। কোশ্চেন কী ছিল? কোশ্চেন ছিল যে অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট কখন করা হয় না, অ্যামালগামেশন অ্যাডজাস্ট করা হয় যখন স্ট্যাটুটারি রিজার্ভকে ক্রেতা কোম্পানিতে ট্রান্সফার করার জন্য অ্যামালগামেশন অ্যাডজাস্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়, একটি ডেবিট ফর দ্য টাইমিং। এটা তৈরি করা হয় ওই সময়কালের জন্য, পরবর্তীকালে এটাকে আবার উড়িয়ে দেওয়া হবে। ও এর মুখটা ঘোরাই না, রেকর্ডিংটা উল্টো হয়ে যায়, খারাপ হয়ে যায়। নেক্সট, ডিফারেন্স বিটুইন হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি কী তফাৎ? চিরকালের কোশ্চেন। যে কোম্পানিটি একটি কোম্পানি অন্য কোম্পানির মোর দ্যান 50% শেয়ার কিনলে তাকে বলা হয় হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানি শেয়ার কিনেছে তাকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। এর বাইরে কোনো পার্থক্য হয় না। তাহলে যে কোম্পানি রাজা কোম্পানি সে হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানি মনে করো একটা বড় রাজ্য একটা ছোট রাজ্যকে দখল করে নিয়েছে, কিন্তু ছোট রাজ্যের রাজাকেও রেখে দিয়েছে আর বড় রাজ্যের রাজাও রয়েছে, তাই বড় রাজ্যটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি, আর ছোট রাজ্যকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। বাট দুটো কোম্পানি তার মতো করে বিজনেস করে, মানে কোম্পানি কিন্তু এক্সিস্ট করবে। অ্যামালগামেশন আর হোল্ডিং কোম্পানির মধ্যে তফাৎ হচ্ছে যে অ্যামালগামেশনে একটা কোম্পানিকে নিয়ে নেবে এবং একটা কোম্পানিকে ডিসলভ করে যাবে, একটা কোম্পানি শেষ হয়ে যাবে, রাইট? এখানে কিন্তু দুটো কোম্পানি বেঁচে থাকবে, কিন্তু একটা কোম্পানির ভেতরে অন্য কোম্পানিটা মোর দ্যান 50% শেয়ার হোল্ড করে থাকে। তথ্য বোঝা গেছে? নন ট্রেডিং অ্যাসেট বলতে কী বোঝায়? যখন আমরা কোনো ইনভেস্টমেন্ট করব, কী করবো বলো? শেয়ারসের অঙ্কে, শেয়ার ভ্যালুয়েশন বা গুডউইল ভ্যালুয়েশনে যখন আমরা ইনভেস্টমেন্টকে নেব, সেই ইনভেস্টমেন্ট যখন সাধারণভাবে শেয়ার মার্কেটে কেনা বেচার জন্য করা হয় না, অন্য কোনো কোম্পানিতে সেই ইনভেস্টমেন্ট করে দেওয়া থাকে,
তখন তাকে বলে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। আরও সহজ করে বলি, যখন শেয়ার বেচা কেনার মাধ্যম হিসাবে ইনভেস্টমেন্টকে ব্যবহার করা হয় না, শেয়ার বেচা কেনার উদ্দেশ্য নিয়ে ইনভেস্টমেন্টকে করা হয় না, তখন তাকে বলা হবে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। এই গেল এতক্ষণ পর্যন্ত আমাদের এতগুলো কোশ্চেন, যেখান থেকে এনি 10 লিখতে হবে। এরপরেও তোদের যে কোশ্চেন প্যাটার্ন হবে সেটা 5 নম্বরের কোশ্চেন হবে 4টে। এখানে আমি একটুখানি দেখে নিই যে সিলেবাসে কী কী বলা আছে। 1 নম্বর প্রেফারেন্স শেয়ার্স, সেখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে। ডিবেঞ্চার আছে, সেখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন আসবে, রাইট। ফাইনাল অ্যাকাউন্ট শিডিউল 6, এটা একদম লাস্ট কোশ্চেনটা আসবে, যে কোশ্চেনটা 10 নম্বরের পুরো কোশ্চেন আসবে। ভ্যালুয়েশন অফ গুডউইল 5 নম্বরে আসবে। আর আর দেখা যাচ্ছে না, চলো আবার বলি। প্রেফারেন্স শেয়ার্স, ডিবেঞ্চার 5 নম্বরের কোশ্চেন আসবে। ভ্যালুয়েশন অফ শেয়ার্স, ভ্যালুয়েশন অফ গুডউইল 5 নম্বরের কোশ্চেন আসবে, রাইট। থিওরি কোত্থেকে আসবে সেটাও বলে দেবো এই ভিডিওতে। প্লাস কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট শিওর করে সিরো 3 এটা আসবে। এবার আসবে তোমার কাছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন অ্যামালগামেশনের মধ্যে যে কোনো একটা আসবে, দুটো আসবে না। হয় ইন্টারনাল রিকনস্ট্রাকশন আসবে, নয় অ্যামালগামেশন আসবে। আর যেটা আসবে সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। তাহলে এইখানে তোমার আসবে কি, 5 নম্বরের কোশ্চেন আসবে কটা? 4টে। আর 5 নম্বরের কোশ্চেন যখন 4টে আসবে, 5 নম্বরের কোশ্চেন আসবে 4টে, দেবে মোট 6টা। তার মধ্যে 2টো থাকবে থিওরি থাকবে 2টো, আর অঙ্ক থাকবে 4টে। এই 4টে অঙ্কের মধ্যে তোমায় 2টো করতে হবে, এবং কোন কোন 2টো করবো সেটা ঠিক করে নেবো। ক্লিয়ার? আর আসবে যেটা কি, 10 নম্বরের কোশ্চেন পরীক্ষাতে আসবে কটা? 4টে না কটা রে? সেখান থেকে করতে হবে 2টো কোশ্চেন যে করবো 10 নম্বরের, তার মধ্যে কোনটা কোনটা করবো এটা ঠিক করে নেবো, এবং সেটা পড়াশোনা। ক্লিয়ার? তো যে কথাগুলো বলছিলাম সেটা কোশ্চেনে কেমন করে আসে একবার দেখা যাক। একদম প্রথমে যে কোশ্চেনটা এসে সেটা হচ্ছে পুলিং ইন্টারেস্ট আর মার্জার মেথডের মধ্যে কী পার্থক্য বলো। মানে এক কথায় মার্জার মেথড আর পারচেজ মেথডের মধ্যে কী তফাৎ? এটাকে বলে মার্জার মেথড পুলিং ইন্টারেস্ট, আর এটাকে বলে পারচেজ মেথড। এদের মধ্যে আমাদের 5খানা শর্ত আছে, মনে আছে? 5টা কন্ডিশনস। আমার সমস্ত শেয়ারের তোমার কাছে, মানে শেয়ারের দ্বারা শেয়ার হস্তান্তর হতে হবে। আমার অল দ্য শেয়ার হোল্ডার্স অফ দি বাইং কোম্পানি শুড বি দ্য শেয়ার হোল্ডার্স অফ দি সেলার কোম্পানি। পাক্কা? ওখানে অর্থগুলো আছে, সেগুলো পড়তে হবে। নেক্সট আছে কি, তাহলে এখান থেকে একটা থিওরি আছে যেটা অ্যামালগামেশন থেকে এসছে। লক্ষ্য করার বিষয়, এই অ্যামালগামেশন থেকে শুধু এই থিওরিটা এসছে। এবার যে ভ্যালুয়েশন অফ শেয়ার্সের একটা অঙ্ক এসছে, পাক্কা? আগে দেখে নিচ্ছি কী কী এসছে। দেন প্রেফারেন্স শেয়ার্সের উপর একটা অঙ্ক এসছে। দেন ভ্যালুয়েশন অফ গুডউইলের উপরে একটা অঙ্ক এসছে। দেন ডিবেঞ্চারের সিঙ্কিং ফান্ডের উপরে দিয়ে একখানা অঙ্ক এসছে। আবার একটা থিওরি এসছে যে তুমি শেয়ারের ভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা কী, শেয়ারের ভ্যালুয়েশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বলে একটা থিওরি এসছে। এই ছিল কোশ্চেন, যেখানে 2টো থিওরি যদি করতে পারি, তাহলে এইখানে যে চ্যাপ্টারের থিওরি আছে, এই সব কটা থিওরি করতে পারলে পরীক্ষাতে 2খানা পাবো। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি হলে 8টা 10টা থিওরি হয়, সেখান থেকে 2খানা থিওরি পাবো, রাইট। আর 2টো অঙ্কের মধ্যে কোনটা কোনটা করবো সেটা ঠিক করে দাও এখনই। 1 নম্বর অঙ্ক করবো, তাই 2 যে অঙ্কের মধ্যে আমরা কোনটা কোনটা করবো যেটা ঠিক করে নিচ্ছি, সেটা হচ্ছে ভাই এই যে 2টো অঙ্ক আছে, এই 2টোর মধ্যে একটাকে আমরা করব প্রেফারেন্স শেয়ার্সের অঙ্ক আমরা করতে পারবো, আমাদের যেরকম পড়াশোনা করা হচ্ছে। আর এখানে একটা ভ্যালুয়েশন অফ গুডউইল যদি আসে, যদি তোদের বেলায় ভ্যালুয়েশন অফ শেয়ার্স দেয়, কারণ এদের যা দেখছি আমি, ভ্যালুয়েশন অফ গুডউইল দিলে শেয়ার দেবে না, শেয়ার দিলে গুডউইল দিচ্ছে না। গত বছরে গুডউইল এসেছিল, ঠিক আছে। ভ্যালুয়েশন অফ গুডউইল মনে কর আমাদের করা আছে, এটা করব। আর যেটা করব সেটা হচ্ছে যে ডিবেঞ্চারের, আমি সিঙ্কিং ফান্ডের যে অঙ্ক হয় ওইটা করব। আর ডিবেঞ্চারের আরেকটা মেথড করব, সেটা হচ্ছে সেটা কোনটা করব দেখা যাক, বাইব্যাক করে নেবো, ওপেন মার্কেট। ওপেন মার্কেট বাই, এই 2খানা করে যা ডিবেঞ্চার পেয়ে যাবি। ভ্যালুয়েশন অফ গুডউইলটার উপরে কেন ভরসা করছি না, তোরা গুডউইল করে গেলি, এসে গেল শেয়ার্স, তাহলে এখন শেয়ারও করতে হবে, গুডউইলও করতে হবে, পরীক্ষাতে একটা দিচ্ছে। সিমিলারলি 10 নম্বরের মধ্যে কী করবো, আমরা ইন্টারনাল রিকনস্ট্রাকশন করেছি, আর শিডিউল 3
করেছি, মানে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট করেছি। হুম কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট করেছি, সেটা করলাম। এখন প্রশ্ন এখানে একটাই, ইন্টারনাল রিকনস্ট্রাকশন পড়ে গেলি হুম আর এসে গেল কি না অ্যামালগামেশন, কারণ এই দুটোর মধ্যে একটা দিচ্ছে, হুম রাইট? কী করে দিচ্ছে দেখা যাক। আমরা 10-এ যাই, তাহলে একটুখানি ক্লিয়ার হয়ে যাবে। কি রেকর্ডিং হচ্ছে কি জানে। দেখে নে এখানে কি আছে, ইন্টারনাল রিকনস্ট্রাকশনের অঙ্ক দিয়েছে, পাক্কা এরকম একটা অঙ্ক হবে। তারপরে এরা বলবে যে ওদের পেড অফ শেয়ার ক্যাপিটাল কমিয়ে দিয়ে 10%-এ নামিয়ে নিয়ে যাবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সদের জন্য ওরা 10টার বদলে 7টা দেবে, এরকম কিছু বলবে না। ইচ প্রেফারেন্স শেয়ার থেকে কমিয়ে 7টা করা হবে 10 টাকা করে, যেটা ছিল 100 টাকা করে, ছিল 100 টাকার হলো 70 টাকা, আরও 30 টাকা লাভ। শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট দিয়ে করতেই বলেনি, নর্মাল অঙ্ক এটা। প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সদেরকে আরও সিমিলার নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে, ডিবেঞ্চার হোল্ডারকে তারা তাদের অংশ কমিয়ে দেবে, রাইট? বিল্ডিংটাকে বাড়িয়ে না কমিয়ে 2,25,000 করা হবে। বিল্ডিং কত ছিল দেখে নে, আমাদের বিল্ডিং ছিল 1,50,000, সেটা বাড়িয়ে দিয়ে 2,25,000 নিয়ে যাওয়া হবে, রাইট? এখানে একটা লাভ তৈরি করা হলো। আর তোমার লস বা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস যেগুলো ছিল সেগুলোকে সবটা রাইট আপ করা হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আছে কত গুডউইলে, হ্যাঁ, আর লস ছিল এখানে লাইব্রেরি সাইডে আমার কাছে ব্যালেন্স শিটে পিএলে মাইনাস দেখানো আছে, মাইনাস 7.5 লাখ টাকা লস আছে। তো এই লসটা এইটাকে রাইট আপ করা হবে, করে যদি কিছু পড়ে থাকে বাকি টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার, ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে দেবো। এই যে ইন্টারনাল রিকনস্ট্রাকশন অঙ্ক আমরা যেমন করেছি তেমনই এসছে। ভাগ্য ভালো থাকলে পরীক্ষা থাকলে ইন্টারনাল রিকনস্ট্রাকশন এসে গেলে আমরা করে দেবো। এখনও অ্যামালগামেশন করিনি তো না, চেপে যাও। আর যেটা আছে সেটা হচ্ছে যে একটি হোল্ডিং কোম্পানি আসবে, আর একটা শিডিউল 3 আসবে, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, রাইট? হোল্ডিং কোম্পানি একটু দেখিয়ে রাখি, যদি কেউ স্ক্রিনশট নিয়ে করতে চায় তো করবে। দিস ইজ মাই কেস অফ হোল্ডিং কোম্পানি, যে ক্যালকুলেট থেকে যেটা লেখা আছে এটা হোল্ডিং কোম্পানি, হ্যাঁ, এতটা আছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানির পরে আছে তো? ও হোল্ডিং কোম্পানি এখান থেকে আছে না, সরি ইউ আর কারেক্ট। দিস ইজ মাই কেস অফ হোল্ডিং কোম্পানি অঙ্ক, রাইট? আর হোল্ডিং কোম্পানিতে তো একটু আগে বলেছি যে দুটো কোম্পানি ব্যালেন্স শিট দিয়ে দেবে, দিয়ে ওই দুটো ব্যালেন্স শিটকে যোগ করতে হয়। আর একটা আছে থিওরি কী কেসে দেখা যাক। ডিস্টিংগুইশ মানে 10 নম্বরের একটা থিওরি আসবে, তার মধ্যে একটা আছে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাসেট ব্যাকিং মেথড আর আর্নিং ক্যাপাসিটি মেথড অফ ভ্যালুয়েশন অফ শেয়ার্স। ভ্যালুয়েশন অফ শেয়ারের দুটো মেথড আছে, একটা বলেছি আমি ইন্টেন্সিভ ভ্যালু বা অ্যাসেট ব্যাকিং দিয়ে যেটা করতে বললাম, আর আর ইয়ে কী করলাম ওটা বলো। আর এখানে ভ্যালুয়েশন অফ শেয়ার্সের সেকেন্ড মেথড আছে, যেটা আমার কোম্পানি বেশি করে আয় করলে বেশি করে তার ভ্যালুয়েশন হয়। এই দুটো মেথড সম্পর্কে তোমাকে পার্থক্যমূলক আলোচনা করতে হবে। শেয়ার মূল্যায়নের সম্পত্তি ভিত্তিক ডিসকাস দ্য প্রভিশন অফ কোম্পানিজ অ্যাক্ট রিলেটিং টু রিডেমশন অফ ডিবেঞ্চার, এটা ইংলিশে এটা হচ্ছে এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকবার আসবে, এবার আসবে। ডিবেঞ্চার রিডেমশনের জন্য কোম্পানি আইনে 4-5টা লাইন বলা আছে। পুরো আনপেড পার্টলি পেড শেয়ার্সকে ফুলি পেড করতে হবে, রাইট? প্রেফারেন্স শেয়ার্স আর অল রিডিমেবল হতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে রিডেমশনের জন্য যে টাকা পাওয়া জোগাড় করতে হবে তা অতি অবশ্যই ফ্রি রিজার্ভ থেকে অথবা শেয়ার ইস্যু করে জোগাড় করতে হবে। যে পরিমাণ যদি কোনো প্রিমিয়াম থাকে তাহলে প্রিমিয়ামের টাকাটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট করতে হবে রিডেমশন প্রিমিয়ামকে, অথবা সিকিউরিটি প্রিমিয়াম থেকে অ্যাডজাস্ট করা যায়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে ইকুইটি শেয়ারকে প্রেফারেন্স শেয়ার যে পরিমাণ টাকা শোধ করা হলো তার সমপরিমাণ টাকা ক্যাপিটাল রিডেমশন রিজার্ভে ট্রান্সফার করতে হবে আউট অফ ফ্রি রিজার্ভ। এই যে শর্তগুলো বলেছে সেটার উপরে তোকে নম্বর দিয়েছে, ক নম্বর? 5 নম্বর দিয়েছে নাকি? 5 নম্বর। ও এখানে আবার 3টের মধ্যে দিয়ে দুটো করতে বলেছে, ইন্টারনাল রিকনস্ট্রাকশন আর এক্সটার্নাল রিকনস্ট্রাকশনের মধ্যে কী তফাৎ। এক্সটার্নাল রিকনস্ট্রাকশন মানে হচ্ছে দুটো কোম্পানি ব্যালেন্স শিট মিশে যাবে এবং নতুন করে ব্যালেন্স শিট তৈরি হবে, মানে এক কথায় অ্যামালগামেশন, রাইট? আর ইন্টারনাল রিকনস্ট্রাকশন মানে হচ্ছে কোম্পানিই থাকবে, কেবল তার ভেতরে যে শেয়ার ক্যাপিটাল থাকবে সেটা কমে যাবে, রাইট? তার মধ্যে যে অ্যাসেট আছে সেটা কমে যাবে বা বেড়ে যাবে, ইত্যাদির পদ্ধতির মধ্যে দিয়ে করতে হয়। তাহলে ইন্টারনাল রিকনস্ট্রাকশন মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির শেয়ার ব্যালেন্স শিট নতুন করে তৈরি করা হবে
অ্যাসেট আর লাইবিলিটির পরিবর্তনের দ্বারা। আর এক্সটার্নাল রিকনস্ট্রাকশন মানে হচ্ছে দুটো বাইরের কোম্পানি মিশে গিয়ে নতুন একটা কোম্পানি হবে, অথবা একটা বড় কোম্পানি একটা কোম্পানিকে কমপ্লিট লেভেলে কিনে নেবে, গ্রসন করে নেবে, অধিগ্রহণ করে নেবে, সেই ধরনের বিষয়কে বলা হয় এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। আর যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট শিডিউল 3, একদম লাস্ট কোশ্চেনটা আসবে। একটি তোমাকে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, আর নিচে তোমাকে 2-3টে লাইন দিয়ে দেবে, সেটার উপরে কাজ করতে হবে। জেনারেল কোশ্চেনে 2 বা 3টে লাইনের বেশি দেবে না। ক্লিয়ার? তাহলে আমরা 5 নম্বরের কোশ্চেন কী কী করবো তার একটা আইডিয়া করলাম। আমরা পরীক্ষা হলে কী করবো, পরীক্ষা হলে প্রেফারেন্স শেয়ার্স পাবো এবং করবো। এর সঙ্গে সঙ্গে একটা ডিবেঞ্চার আছে এবং এটা পাবো এবং করবো। আমি ডিবেঞ্চার করে দেবো। ভ্যালুয়েশন অফ গুডউইল আর ভ্যালুয়েশন অফ শেয়ার্সের মধ্যে একটা আসবে, এর মধ্যে কোনটা করবো সেটা বলতে পারছি না। রাইট? পরীক্ষা হলে গিয়ে দেওয়া হবে। আর বাকি দুখানা থিওরি করবে, অল থিওরি রেডি করে দেবো, অল থিওরি। 10 নম্বরের মধ্যে যে থিওরিগুলো আসছে আমি মানে 2 নম্বর 5 এখানে 5 নম্বর 10 নম্বরে যে দুটো থিওরি এসছে না, 5 করে আসবে। 10 নম্বরের মধ্যে আমি দুখানার মধ্যে একটা থিওরি আছে। হ্যাঁ। এটা আবার দেখলাম গতবারে 5+5 এসছে। তার মানে আলটিমেটলি 5-এর জন্য মানে অল থিওরি রেডি করলে আমরা এমনি পেয়ে যাবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একটা থিওরি ক্লাস করাবো, দরকার লাগলে সেটা ভিডিওতে দেখাবো, রাখবো। নেক্সট কোশ্চেন হচ্ছে যে শিডিউল 3 আর হোল্ডিং কোম্পানি, এই তিনটের মধ্যে আমার 10 আসবে। ইন্টারনাল রিকনস্ট্রাকশন 1 নম্বর, 2 নম্বর শিডিউল 3, আর 3 নম্বর হোল্ডিং কোম্পানি। তার মধ্যে হোল্ডিং কোম্পানি শিওর আসবে, হোল্ডিং কোম্পানি শিওর আসবে। ইন্টারনাল রিকনস্ট্রাকশন আর অ্যামালগামেশনের মধ্যে যে কোনো একটা আসবে, তাই এখানটা শিওর হচ্ছে না, বাট শিডিউল 3 শিওর আসবে। তাহলে এই 10 নম্বরের কোশ্চেন তৈরি করতে গেলে থিওরির উপরে যদি ভরসা করে পেলাম ভালো, আর না পেলাম কোনো কারণে থিওরি পেলাম না, তাহলে আমি পরীক্ষা হলে গিয়ে একটা থিওরি করবো আর একটা অঙ্ক করবো। আর অঙ্ক করলে বেটার অপশন হচ্ছে হোল্ডিং কোম্পানি করে দেওয়া, যেটা এখনও করিনি, আমরা করে নেবো। আর যদি হোল্ডিং কোম্পানি না করি তো ফাইনাল এরকম করবো। ইন্টারনাল রিকনস্ট্রাকশন সহজে এসে গেল আমাদের করার মধ্যে, তো পরীক্ষাতে করবো। তাহলে এই 10 নম্বরের কোশ্চেন দুখানা আমাদের আরামসে রেডি হয়ে যাচ্ছে। আর এখানকার মধ্যেও হয়ে যাবে, দুটো থিওরি করবো, দুটো অঙ্ক করবো। এই হলো আমাদের কমপ্লিট গেম প্ল্যান রিগার্ডিং কর্পোরেট অ্যাকাউন্টিং ফর সিসিএফ। পাক্কা? বাই, জোরে বল।